আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি সুপার স্পেশাল অর্থনীতির প্রথম পত্রের প্রথম অধ্যায় মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান। এই স্পেশাল অধ্যায়ের সুপার স্পেশাল ২ নাম্বার লেকচার নিয়ে আমরা ১ নাম্বার লেকচারে আলোচনা করেছিলাম আমাদের এই অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট যেই টপিক চিত্র আঁকতে হয় পিপিসি, উৎপাদন সম্ভাবনা রেখা। তো আমরা প্রথম ক্লাসে আমাদের এই চিত্র আঁকার নিয়মটা দেখেছিলাম, যেখানে এক্স অক্ষ বরাবর আমার কিছু মান নিতে হতো, ওয়াই অক্ষ বরাবর মান নিতে হইতো। তো আমরা আজকের ক্লাসে সেই উৎপাদন সম্ভাবনা রেখার জন্য কিছু বেসিক ইনফরমেশন আলোচনা করব, যেগুলো আমাদের পরবর্তীতে আরও স্পেশাল চিত্র আঁকার জন্য কাজে লাগবে। তো এগুলো আমাদের খুব ইম্পর্টেন্ট। আমরা যখন আমাদের গহনং, বিশেষ করে গহনংগুলো সলভ করব সৃজনশীল প্রশ্নে, তখন আমাদের এই পয়েন্টগুলো কাজে লাগবে। তো আমাদের আজকের টপিকের নাম হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখার জন্য চমৎকার কিছু বেসিক ইনফরমেশন বা তথ্য, যেগুলো আমাদের জানতেই হবে অবশ্যই। চলো শুরু করি। প্রথম যে পয়েন্ট, এটা হচ্ছে ভোক্তা। তো আমরা মোটামুটি অনেকে হয়তো বা এই পয়েন্টগুলোর সাথে পরিচিত হব আগেও, তারপর আমরা এখন একটু রিভাইজ করলাম। যারা জানো তারা তো জানলাই, রিভিশন করলে আর কি। তো ১ নাম্বার যে অপশন সেটা হচ্ছে কি ভোক্তা। ভোক্তা আসলে কি? তো এটার সঠিক যে ব্যাখ্যা সেটা হচ্ছে এরকম, আমি জাস্ট এটা বোঝানোর জন্য লিখছি, এটা আবার সংজ্ঞা না কিন্তু। হ্যাঁ, ভোক্তা বলতে যেটা বোঝায় আর কি, যে যিনি দ্রব্য ও সেবা ক্রয় করেন এবং ব্যবহার করেন তাকেই ভোক্তা বলা হয়। আমরা জানি ভোক্তা বলতে মূলত কাদেরকে বোঝানো হয়, একটু বলো তো, ভোক্তা বলতে মূলত কাদেরকে বোঝানো হয়? সর্বোপরি বা সর্বোপরি কাদেরকে বোঝানো হয় এখানে? ক্রেতাকে। আচ্ছা হ্যাঁ, ক্রেতা, মানে এটা আমরা জানি ক্রেতা। এখন কথা হচ্ছে মানে এটা মূলত কে হবে বলো? ভোক্তা মূলত কাদেরকে বলা যায়? আচ্ছা, সহজ কথা হচ্ছে মানুষ, ঠিক আছে। আমরা হচ্ছে কি ভোক্তা, কারণ কি আমরাই তো দ্রব্য বা সেবা কি করি, ক্রয় করি। মানে এক কথা আর কি, যে মানুষকেই আমরা কি বলতে পারি, ভোক্তা বলতে পারি। আচ্ছা, এটা গেল, এটা শেষ। এখন আমরা চলে যাচ্ছি পরবর্তী যে অপশন, একটু ওয়েট কর, আমি একটু ফোকাসটা ঠিক করে নিই। হ্যাঁ, ২ নম্বর অপশনটা হচ্ছে যে, এটা একটু খুব ইম্পর্টেন্ট, খেয়াল রাখবা, দ্রব্যের সংমিশ্রণ। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আমাদের সৃজনশীল লেখার ক্ষেত্রে কাজে লাগবে, এটা বুঝতে হবে। দ্রব্যের সংমিশ্রণ বলতে কি বোঝায়? এর অর্থ হচ্ছে একজন ভোক্তা একসাথে একাধিক দ্রব্য ও সেবা ক্রয় করতে পারেন। সাপোজ আমি বাজারে যাচ্ছি, তো আমার চাল লাগবে, ডাল লাগবে, লবণ লাগবে, চিনি লাগবে, পেঁয়াজ রসুন সবই লাগবে। তো আমি হচ্ছে ভোক্তা, আমার একটা চাহিদা আছে, আজকে আমাদের ৩ বেলা রান্না করে খেতে হবে। আমরা তো জানি আমাদের প্রত্যেকেরই রান্না বান্না করে খেতে হয়, তো এটা চাহিদা আর কি। তো আমাদের এখন এই খাবার দাবারের জন্য কি করতে হবে? চাল কিনতে হবে, ডাল কিনতে হবে, গম কিনতে হবে, মানে সবই কিনতে হবে। তো এই যে আমরা ভোক্তা, যারা আমরা ক্রয় করি আর কি, তো আমাদের এই ক্রয় করা বিষয়গুলো কিন্তু শুধু একটার উপর সীমাবদ্ধ নয়, একাধিক জিনিস আমরা ক্রয় করি। বাজারে গেলে কি শুধু আমরা এক জিনিস ক্রয় করি? ব্যাগ ভর্তি বাজার করি, অনেক কিছু কিনি। তো এটাই বলতেছে যে একজন ভোক্তা একই সাথে একাধিক দ্রব্য ও সেবা ক্রয় করতে পারে। যেমন চাল কিনবো, ডাল কিনবো, আদা রসুন পেঁয়াজ কিনবো, অর্থাৎ একজন ভোক্তা একাধিক জিনিস ক্রয় করে। কথা কি বুঝতে পারছো আমার যা বললাম? একটু রেসপন্স করো, একটু কথা বলো, বুঝতেছো? একজন ভোক্তা অনেক কিছুই ক্রয় করে, তার প্রয়োজন অনুযায়ী ও সব কিছুই ক্রয় করবে, একের অধিক জিনিস ক্রয় করবে, এটাই আমি বুঝাচ্ছি। তোমরা কি আমার কথা শুনতেছো? একটু রেসপন্স করে জানাও, কথা বলো। আচ্ছা, এখন একাধিক জিনিস ক্রয় করতে পারে। এখন দ্রব্যের সংমিশ্রণটা আসলে কি জিনিস, এটা বিষয়টা কি জিনিস? তো ভোক্তা কোন দ্রব্যটা কিনবে এবং কত পরিমাণ কিনবে আর কি কি কিনতেছে, এই বিষয়টা হচ্ছে সংমিশ্রণ। তাই আমি বলতেছি যে ভোক্তা কোন দ্রব্য কত ইউনিট ক্রয় করতেছে, এটাকে সংমিশ্রণ বলে। এটাকে উদাহরণ দিয়ে বুঝাই। সাপোজ আমি বাজারে গিয়েছি, আমার চাল লাগবে ১ কেজি। তো কোন দ্রব্য? চাল হচ্ছে একটা দ্রব্য। তো চাল নিলাম, একটা দ্রব্য। কত ইউনিট মানে কি পরিমাণ? ১ কেজি।
এটা হচ্ছে একটা বিষয়। তো আমরা চাল কিনলাম 1 কেজি, এটা ক্রয় করছি। এরপরে আমরা আবার ডাল কিনতেছি সাপোজ 1/2 কেজি। তো দ্রব্যের মধ্যে ডাল হচ্ছে আরেকটা, আবার কিনতেছি কতটুকু, 1/2 কেজি। আবার পেঁয়াজ কিনবো 250 গ্রাম, রসুন কিনবো 200 গ্রাম। তো এরকম একজন ভোক্তা কোন কোন দ্রব্য কত কত ইউনিট ক্রয় করতেছে, এই বিষয়গুলো কি একসাথে বলা হয় সংমিশ্রণ, অর্থাৎ দ্রব্যের সংমিশ্রণ। আমাদের ভোক্তার চাহিদা অনুযায়ী ভোক্তা কোন কোন দ্রব্য কতটুকু পরিমাণ কিনতেছে, এই যে লিস্ট আমরা পাই, এই লিস্টটাকেই বলা হয় দ্রব্যের সংমিশ্রণ। কথা কি বুঝতে পারছো আমি যা বললাম? জি স্যার। আচ্ছা, এটি হচ্ছে আমাদের দ্রব্যের সংমিশ্রণ, মনে রাখতে হবে, কারণ এগুলো আমাদের সৃজনশীল গহনে কাজে লাগবে। এটা আমরা ব্যাখ্যা দিয়ে পরে উপস্থাপন করব। এটা গেল। এরপর হচ্ছে আমাদের 2 নাম্বার, এরপর 3 নাম্বার। 3 নাম্বার হচ্ছে দ্রব্য। এখন আমরা শিখব দ্রব্য আসলে কি জিনিস। যে বস্তু স্পর্শ করা যায়, দেখাও যায় এবং ক্রয়ও করা যায়, তাকেই মূলত কি বলা হয়, দ্রব্য বলা হয়। তবে আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, আমরা যে বস্তুটা স্পর্শ করলাম, দেখলাম, ক্রয় করলাম, এবং সেই বস্তুটা মানুষের চাহিদাকে পূরণ করতে হবে। তো যে বস্তু স্পর্শ করা যাচ্ছে, দেখা যাচ্ছে, ক্রয় করা যাচ্ছে এবং ওই বস্তুটা মানুষের চাহিদাও পূরণ করতে পারতেছে, তাহলেই ওই বস্তুটাকে বলা হয় দ্রব্য। যেমন আমরা যদি ধরি কলম, এখন বলো কলমটা কি কোনো দ্রব্যের মধ্যে পড়ে কি পড়ে না? চিন্তা করো তো। এই যে কলমটা, লাল কালার কলম যেটা আমরা এখন আছি, আচ্ছা কলমটা দ্রব্যের মধ্যে কেন পড়ে? কারণ কলমটাকে স্পর্শ করা যায়, দেখা যায়, কলমটাকে কিনাও যায়, তিনটাই কিন্তু মানতেছে, স্পর্শ করা যায়, দেখা যায়, ক্রয় করা যায়। আচ্ছা বলো, এই কলমকে মানুষের চাহিদা পূরণ করে কি? বলো তো। জি এক্সেলেন্ট, হ্যাঁ অবশ্যই, কারণ কি কলম ছাড়া তুমি লিখতে পারতা না। এই যে আমরা কত সুন্দর করে যে নোট করছি, এটা একটা চাহিদা যে একটা সুন্দর নোট করতে হবে, এই জন্য কি লাগবে, লাল কালি লাগবে, নীল কালি লাগবে, সবুজ কালি, কালো কালি লাগবে। তো মানুষের যেটা লাগবে সেটাই তো তার চাহিদা, তাই না? যেটা লাগবে, যেটা প্রয়োজন, সেটাই তো তার চাহিদা। তো এখন এই যে কলম, এই কলমটা কিনতে পারি, স্পর্শ করতে পারি, দেখতেও পারি, আর এই কলমটা কিন্তু আমাদের চাহিদাও মেটাচ্ছে, চাহিদা পূরণ করতেছে, তার মানে অবশ্যই এটা একটা দ্রব্য। তো এই হচ্ছে বিষয় যে যে বস্তুকে স্পর্শ করা যায়, দেখা যায় এবং ক্রয় করা যায়, এবং অবশ্যই যেটা মানুষের চাহিদা পূরণ করতে সক্ষম, তাকেই দ্রব্য বলে। কার কোনো প্রশ্ন আছে এখানে এই দ্রব্য নিয়ে? এনিওয়ান, কারো প্রশ্ন আছে কি? বুঝতে পারছো সবাই? আচ্ছা এবার 4 নাম্বার, হ্যাঁ 3 নাম্বার শেষ, 4 নাম্বার। 4 নাম্বার হচ্ছে, আচ্ছা আমি একটু উদাহরণ দিই। উদাহরণ আমরা জানি যে খাবার, কাপড় চোপড় যা যা আছে সব, যা আমরা ব্যবহার করি আর কি দৈনন্দিন জীবনে, এটা হচ্ছে দ্রব্য। 4 নাম্বার হচ্ছে সেবা। সেবা কি জিনিস? সেবা হচ্ছে এমন একটি অদৃশ্য কাজ, এটা খেয়াল করবা, খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, সেবা হলো এমন একটি অদৃশ্য কাজ যা স্পর্শ করা যায়। স্পর্শ করা যায়? বলো তো, সেবা স্পর্শ করা যায়? না। ভেরি গুড। সেবা কিন্তু স্পর্শ করা যায় না। সেবা দেখা যায়? দেখা যায়? স্যার না। ভেরি গুড, দেখা যায় না। এখন সেবা কি ক্রয় করা যায় কিনা সেটা বলো। জি স্যার না। এক্সিলেন্ট, ক্রয় করা যায়, সেবা ক্রয় করা যায়, সেবা ক্রয় করা যায়। এটা কিরকম আমি বুঝাই। সাপোজ আমরা যখন হসপিটালে যাই, নার্সরা কি করে, আমাদেরকে সেবা করে। এখন তুমি চাইলে একজন নার্স ভাড়া করে নিয়ে আসতে পারবা, যদিও ক্রয় করা বলতে ওরকম ক্রয় করা না, ভাড়া করে নিয়ে আসতে পারবা, তোমার বাসায় তোমাকে সেবা যত্ন করবে, তুমি তাকে চার্জ দিবা। এটা এক প্রকার ক্রয়ের মতো বলা যায়, যদিও ক্রয় মানে পুরোপুরি নিয়ে নেওয়া ওরকম না, কিন্তু আমাদের সেবার জিনিসটা এরকমই, ক্রয় করা যায়, সেবা ক্রয় করা যায় বা কিনা যায় বা ভাড়া নেওয়া যায়, এটা ক্রয়ের মধ্যে আছে ওইটাই। তবে সেবা দেখা যায় না, স্পর্শ করা যায় না, ক্রয় করা যায়। অবশ্যই সেবা কিন্তু মানুষের চাহিদা পূরণ করতে সক্ষম। তো এটাই হচ্ছে বিষয়, খেয়াল রাখবা যে সেবা হলো এমন একটা অদৃশ্য কাজ যা স্পর্শ করা যায় না, দেখা যায় না, কিন্তু মানুষের চাহিদা পূরণ করতে সক্ষম বা চাহিদা পূরণ করে, তাকে সেবা বলা হয়। যেমন উদাহরণটা কি হইতে পারে, যেমন শিক্ষা, এটা একটা সেবা, চিকিৎসা এটাও একটা সেবা। এটাই আর কি। তো আশা করি বুঝতে পারছো। এখন 4 নাম্বার পয়েন্টে কার কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। এনিওয়ান, কোনো প্রশ্ন আছে কি কারো? স্যার না। আচ্ছা,
তাহলে এবার আমরা যাচ্ছি নেক্সট পরবর্তী 5 নম্বর অপশন যেখানে, সেখান থেকে আমি এখন যাই। 5 নম্বর অপশনে বা 5 নম্বর পয়েন্টে কি বলতেছি আমরা দেখি। সম্পদ, হ্যাঁ 5 নম্বর অপশন হচ্ছে কি সম্পদ। এখন সম্পদ কি জিনিস? সম্পদ যে সকল জিনিস ব্যবহার করে মানুষ তার প্রয়োজন পূরণ করতে পারে বা পূরণ করে তাকে সম্পদ বলে। খুবই ইম্পর্টেন্ট কথা, খেয়াল রাখবা। সম্পদ কাকে বলে? যে সকল জিনিস ব্যবহার করা যায়, ব্যবহার করে মানুষ তার প্রয়োজনটাকে মিটাতে পারে বা পূরণ করতে পারে তাকে সম্পদ বলে। যেমন অনেক সম্পদ আছে, যেমন আমরা যে নিঃশ্বাস নিচ্ছি অক্সিজেন, এটা একটা সম্পদ। হ্যাঁ, মাটি, পানি, বায়ু ইত্যাদি, মানে আমাদের যা যা প্রয়োজন আর কি, মানুষের বসবাসের জন্য যা যা প্রয়োজন, যে জিনিসগুলো ব্যবহার করা যায়, ব্যবহার করা হয় আর কি, এই জিনিসটাকে আমরা কি বলি? সম্পদ বলে থাকি। এ হচ্ছে 5টা পয়েন্ট। এখন আমাকে জানাই 5টা পয়েন্টে কারো কোনো প্রশ্ন আছে কিনা। আচ্ছা, তো এখানে সালাউদ্দিন আসো, রিয়া আসো, জয়ন্তী আসো, একটু বলো তো তোমাদের কোনো প্রশ্ন আছে কি? না স্যার। আচ্ছা, তো আমরা কিন্তু মোটামুটি অনেকটা অংশ পড়ে ফেললাম। এবার আরেকটা অংশ আমরা দেখি, এরপর আমরা স্পেশাল যেটা আমার প্রয়োজন সেটা আমরা দেখব। আচ্ছা, হ্যাঁ থ্যাংক ইউ সালাউদ্দিন, বলছো, খুশি হলাম। এবার আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, এটা হচ্ছে 6 নাম্বার, সম্পদের কাম্য ব্যবহার। সম্পদের কাম্য ব্যবহার, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা লাগবে আমাদের ক্লাসে একটু আগে। হ্যাঁ, প্রিয়ন্ত জয়েন করছো, হ্যাঁ প্রিয়ন্ত, থ্যাংক ইউ প্রিয়ন্ত, জয়েন করছো, তবে দেরি হয়ে গেছে প্রিয়ন্ত, একটু আমাদের ক্লাসটা শুরু হয়েছে একটু আগে, তারপর জয়েন করছো, খুশি হলাম। হ্যাঁ, সম্পদের, হ্যাঁ তো মনে রাখো প্রিয়ন্ত, ক্লাস 9টা আছে আমার স্পেশাল আইসিটি ক্লাস, জয়েন করো, মিস দিও না। তো সম্পদের কাম্য ব্যবহারটা কি, এটা কিরকম ভাবে কাজ করে আমি দেখাচ্ছি। তো সম্পদের কাম্য ব্যবহারের মধ্যে আমাদের এখানে বলতেছে, আচ্ছা লেখা লাগবো না, বলি সালাউদ্দিন আমি সব দিয়ে দিব ছবিগুলো, তো নোটগুলো দিয়ে দিব, তুমি লিখে নিও পরে, আপাতত মুখস্থ, সরি আপাতত বুঝে নাও। সম্পদের কাম্য ব্যবহারটা কি বোঝায়? যেভাবে সম্পদ ব্যবহার করলে সবচেয়ে ভালো ফলাফল পাওয়া যায় এবং কোনো সম্পদ নষ্ট হয় না বা অপচয় হয় না। খুবই গুরুত্বপূর্ণ কথা এটা, হ্যাঁ। এবং সম্পদের কোনো কিছুই নষ্ট হয় না, তাকে সম্পদের কাম্য ব্যবহার বলা হয়। আমি এটা একটু উদাহরণ দিয়ে তোমাদের বুঝাবো, তাহলে তোমরা ইজিলি বুঝতে পারবা। হ্যাঁ, তো একটু মনোযোগ দিও, কি বলতেছি, যে সম্পদের কাম্য ব্যবহার, এই পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ, আমাদের লিখতে হবে কিন্তু সৃজনশীল, এগুলো লিখতে হবে। আমি যেগুলো পয়েন্ট লিখছি না, এগুলো সবই সৃজনশীলের মধ্যে লিখতে হবে, ব্যাখ্যায় যখন লিখবো আমরা দেখবো। হ্যাঁ, এগুলো তো মুখস্থ করতেছি আমরা সৃজনশীল পারার জন্য। এখন সম্পদের কাম্য ব্যবহার মানে কি? আমরা জানি সম্পদ তো কি, সম্পদ হচ্ছে যেটা আমরা ব্যবহার করি আর কি, প্রয়োজন আছে আমাদের। এখন আমরা সম্পদ কিন্তু বিভিন্নভাবে ব্যবহার করতে পারি। কেউ কেউ সম্পদের সঠিক ব্যবহার করতে পারি, কেউ কেউ সম্পদের মানে ক্ষতি করতে পারি, এরকম ব্যবহার করতে পারি। এখন একটা বিষয় আমি তোমাকে উদাহরণ দিয়ে বুঝাবো, তুমি জাস্ট মনোযোগ দাও। কি বলতেছে, যে যেভাবে সম্পদকে ব্যবহার করলে সবচেয়ে ভালো ফলাফল পাওয়া যায় এবং সম্পদের কোনো কিছুই নষ্ট হয় না, তাকে সম্পদের কাম্য ব্যবহার বলা হয় বা বলে। এখন আমি তোমাদেরকে একটা উদাহরণ দিয়ে বুঝাইলে তোমরা ইজিলি বুঝতে পারবা। একটা বিষয় খেয়াল করো, মনে করো যে তোমার পিতৃসূত্রীয় বা মাতৃসূত্রীয় অনেক জমি জমা আছে, মনে করো আর কি। এখন একটা বিষয় তুমি চিন্তা করতেছো যে তোমার যে একটা জমি আছে, এই জমিতে তুমি চাচ্ছ যে ফসল ফলাতে, অথবা চাচ্ছ এই জমিতে চাষাবাদ করতে, অথবা চাচ্ছ এই জমিতে পুকুর খনন করে মাছ চাষ করতে, মৎস্য চাষ করতে। তো এই যে আমাদের কৃষিকাজ, এটা একটা সম্পদ, কৃষি সম্পদ, মৎস্য চাষ, মৎস্য সম্পদ, এগুলো কিন্তু এক একটা সম্পদ। এখন তোমার কাছে যতটুকু পরিমাণ সম্পদ আছে, এই সম্পদের তুমি ব্যবহার দুইভাবে করতে পারো, একটা সঠিক ব্যবহার, একটা হচ্ছে কি ব্যাঠিক ব্যবহার। সঠিক ব্যবহারটা কীরকম? তোমার যতটুকু জমি আছে, এই জমিতে তুমি কয়েকজন লোকবল খাটাবা। আমরা জানি যে কৃষিকাজ যারা করে কৃষক বলে, তো কয়েকটা কৃষককে তুমি বলবা যে আমার এই এত বড় এত বিঘা জমি আছে, আপনারা এখানে ফসল ফলাবেন, পুকুরে মাছ চাষ করবেন, ঠিক আছে? তো এখানে লাভ কি হবে? দেখা যাবে যে যারা এই যে ফসল ফলাবে বা পুকুরে চাষ করবে, তারা যখন এই যে ফসল ফলায় যে ফলনগুলো পাবে,
বা ফলাফল পাবে এবং মৎস্য চাষ করলে যে মাছগুলো পাবে সেগুলো অবশ্যই কি করবে, বাজারে বিক্রি করবে। মনে করো যে তাদেরকে তুমি দিলা, একটা কথা কি যে গ্রাম অঞ্চলে বর্গা দেয়, শুনছো না? বর্গা শুনছো কখনো? বর্গা কথাটা শুনছো? বর্গা দেয়, তোমরা শুনছো কখনো? স্যার না। আচ্ছা, বর্গা মানে কি জানো? তোমারই জমি থাকবে, তোমারই পুকুর থাকবে, এই জমিতে এই পুকুরে অন্য মানুষ চাষ করবে, মাছ উৎপাদন করবে, ফসল ফলাবে। তো এই মাছ উৎপাদন করতে, ফসল ফলাতে অনেক পরিশ্রম করতে হয়। তোমাকে কোনো টাকা পয়সা দিতে হবে না, তুমি জাস্ট জমিটা দিবা। যারা কৃষক আর কি, তাদেরকে বর্গা দিলে তারা কি করে জানো? তারা তোমার জমিটা ব্যবহার করবে, তোমার জমিতে তারা বীজ বপন করবে, তারপর হচ্ছে মৎস্য চাষ করবে, হাঁস মুরগি সব কিছুই, গরু পালন সব কিছুই করবে, কিন্তু তোমাকে কোনো টাকা পয়সা দিতে হবে না। বরঞ্চ দেখা যাবে বছর শেষে তারা যখন এই মৎস্য চাষের মাছগুলো, তারপর হচ্ছে এই যে গৃহপালিত হাঁস মুরগি গরু, এগুলো থেকে যখন তোমার পাবে, বাজারে বিক্রি করে লাভবান হবে, এখান থেকে তোমাকে অনেক টাকা প্রফিট দেওয়া হবে বা তোমাকে লাভের অংশটা দেওয়া হবে। এটাকে বলা হয় বর্গা করা। অর্থাৎ মনে করো তুমি, তোমার কাছে অনেকগুলো জমি আছে, কিন্তু তুমি তো পারো না চাষাবাদ করতে। তুমি কি এই যে ফসল ফলাইতে পারো, মাছ চাষ করতে পারো, গৃহপালিত যে হাঁস মুরগি আছে সরি, এরপর হচ্ছে গরু ছাগল, এগুলো কি তুমি লালন পালন করতে পারো? পারো না। তো তোমার এই জমিটা পড়ে থাকবে। তো তোমার জমিটা পড়ে থাকবে শুধু শুধু, এখানে পড়ে না থাকার চেয়ে যদি জমিটা কারো কাছে দিয়ে দাও বর্গা হিসেবে, তারা এই ব্যবহার করলো এবং বাৎসরিক তোমাকে অনেক টাকার লভ্যাংশ দিল, বা তারা যে কাজগুলো করছে তাদের যে ব্যবসায় লাভ হয়েছে, লাভ থেকে তোমাকে কিছু দিল। সাপোজ মনে করো তুমি, তোমার কাছে 1 বিঘা জমি আছে, এই জমিতে তুমি কিছুই করতে পারো না, তুমি না পারো ফসল ফলাইতে, না পারো মাছ চাষ করতে, শুধু শুধু জমিটা পইরা আছে, তোমার কোনো লাভ হচ্ছে না, তুমি এই জমিতে কিছুই করতে পারতেছ না। তুমি থাকো ঢাকায়, তোমার গ্রামে অনেক জমি আছে। এখন কথা হচ্ছে গিয়ে, এই যে জমিটা যে পইরা আছে, এই জমিতে কোনো লাভই হচ্ছে না তোমার। কিন্তু যদি এরকম হয়, কয়েকজন কৃষক পাইছো, সেই কৃষককে তুমি বলছো যে আমার জমিটা আপনি ব্যবহার করেন, 1 বছর পর আপনার যখন শস্য উৎপাদন করবেন, তারপরে মৎস্য চাষ করবেন, যতটুকু লাভ পাবেন এর মধ্যে আমাকে সাপোজ 20% 30% দিবেন। সাপোজ মনে করো একজন কৃষক নিয়েছে তোমার জমিটা, নেওয়ার পরে বার্ষিক তারা যখন করছে, লালন পালন করার পর বিক্রি করছে, একটা লাভ পাইছে, তারা লাভ অংশ হয়েছে তার, মনে করো যে 3 লক্ষ টাকা লাভ হয়েছে ব্যবসা বাণিজ্য করার পর, মানে কি মৎস্য চাষ, এই চাষ সেই চাষ করার পর, এর মধ্যে 1 লক্ষ টাকা তোমাকে দিছে, বাকি 2 লক্ষ টাকা তারা রাখছে। এটা হচ্ছে বর্গা দেওয়া। আমার কথা কি বুঝতে পারছো কিনা? বাৎসরিক তোমাকে 1 লক্ষ টাকা তারা দিছে, কেন দিছে? কারণ তোমার জমি ছিল, সেই জমিতে তারা কি করছে, চাষাবাদ করছে, সারা বছর চাষাবাদ করছে, বাৎসরিক তারা যে লাভটা পাইছে এর মধ্যে 3 ভাগের 1 ভাগ তোমাকে দিছে, বাকি 2 ভাগ তাদের কাছে রাখছে। এটাকেই বলা হয় সম্পদের কাম্য ব্যবহার। এবার ব্যাপারটা বুঝতে পারছো? হ্যাঁ স্যার। তো এই হচ্ছে বিষয় যে সম্পদ থাকলে সম্পদকে ফেলে না রেখে এরকম ভাবে কাজে লাগানো উচিত, যার ফলে কি হবে, আমাদের সম্পদ নষ্ট হবে না। এরকম হইতে পারে তুমি যে এক বিঘা জমি আছে, এই জমিটা যদি কারো দেখাশোনা করতে না দাও, এই জমি নষ্ট হয়ে যেতে পারে। নষ্ট হয়ে যেতে বলতে এই জমিতে সাপোজ অনেকে দখল করতে পারে, দখল করে অনেক কিছু করতে পারে, বা এই জমির যে আছে তোমার দেখাশোনা যে দায়িত্ব, সেটা না থাকলে জমির মাটিগুলো চুরি করতে পারে, ফলে তোমার সম্পদ নষ্ট হতে পারে। তো সম্পদ যাতে নষ্ট না হয় এমনভাবে তুমি সম্পদকে কাজে লাগাও, ব্যবহার করো, যেটা আমাদের সম্পদে কোনো ক্ষতি না হবে না, কিন্তু ভালো ফলাফল পাওয়া যাবে। এটা হচ্ছে সম্পদের কাম্য ব্যবহারের একটা স্পেশাল উদাহরণ। তো আমি বাকিদের বলি, বাকিরা যারা আছো, প্রিয়ন্তী, রিফাত, রিয়া, সারাদিন তো বলছই, জয়ন্তী, ব্যাপারটা বুঝতে পারছো কিনা? জি স্যার, বুঝতে পারছি। বুঝতে পারছি। ওকে, এই হচ্ছে আমাদের সম্পদের কাম্য ব্যবহার। এটা ব্যাখ্যা দিতে বড় করে ব্যাখ্যা দিলাম যাতে তোমরা বুঝো। তো এটা হচ্ছে বিষয়। আমি 6টা পয়েন্টই লিখছি, বুঝছো? আমি পয়েন্ট বেশি বাড়াইতে পারি নাই। আমি তোমাদের এখন, আমি তো এটা পড়াচ্ছি, আমাদের পরবর্তীতে যখন গ্রাফ আঁকবো, গ্রাফের অঙ্ক করব, সেটার জন্য কাজে লাগবে। আরো কিছু পয়েন্ট আছে। হ্যাঁ, সম্পদ আমি বলছি একটু আগে, দেখো সম্পদের যে ব্যবহারটা ছিল। আমি তোমাদেরকে ইম্পর্টেন্ট যে টপিক সেটা পড়াবো, একটু ওয়েট করো। এই যে আমাদের সম্পদের আমি গত ক্লাসে একটু আগে আলোচনা করছিলাম যে আমাদের যে সকল জিনিস ব্যবহার করে মানুষ তার প্রয়োজন পূরণ করে, এটা তো সম্পদ। তো এটা হচ্ছে বিষয়। হ্যাঁ, তো এবার খেয়াল করো, আমাদের ক্লাস তো চলতেছে, আমরা এখন পরবর্তী অংশ যাই। আমাদের এই অর্থনীতির এই যে প্রথম যে অধ্যায়টা আছে, এই অধ্যায়ের মধ্যে
আমাদের বেশ কিছু টপিক আছে যে টপিকগুলো খুব গুরুত্বপূর্ণ। আমি তোমাদেরকে সেই টপিকগুলো একটু বলি লাস্টের দিকে। এগুলো থেকে বিশেষ করে গহন প্রশ্ন আসে। হ্যাঁ, আমি তোমাকে বলতেছি, এগুলো তোমাদের একটু পড়তে হবে, সাজেশনমূলক কথাগুলি একটু, তারপর আমি একটা বিষয় পড়া দিব। ঠিক আছে, দেখো আমাদের অর্থনীতি বইয়ের যে প্রথম অধ্যায় একবারে সর্বশেষে তোমরা এই পয়েন্টগুলো খুঁজে পাবা। আমি তোমাকে বুঝা দিই, তুমি দেখো গ্রাফের পরে যেগুলো আমাদের লাগে একটু খেয়াল করো, এই জিনিসটা তোমরা একটু খেয়াল করো। হ্যাঁ, এখানে আমাদের অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে 4টা ব্যবস্থার কথা বলা আছে। একটা হচ্ছে কি ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা, 2 নাম্বারটা হচ্ছে নির্দেশমূলক অর্থ ব্যবস্থা, 3 নাম্বারটা হচ্ছে মিশ্র অর্থ ব্যবস্থা, আর 4 নাম্বার হচ্ছে ইসলামী অর্থ ব্যবস্থা। তোমরা একটু বইটা খুলে দেখতে পারো, তোমাদের প্রত্যেকের বইতে থাকবে, বুঝছো? এই 4টা পয়েন্ট তোমাকে এমনভাবে পড়তে হবে যাতে করে সৃজনশীল আসলে পারো। আর এখান থেকে সৃজনশীল প্রতি বছরই আসে, বিশেষ করে গ অথবা ঘতে আসে। আমার কথা কি বুঝতে পারছো? তোমরা একটু বইটা বের করো, তোমাদের কাছে যে বইটা আছে বইটা বের করো, সেই বইটাতে দেখো এই পয়েন্টগুলো পাও কিনা। 4টা অর্থ ব্যবস্থা সম্পর্কে জানতে হবে। ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা কি, নির্দেশমূলক অর্থ ব্যবস্থা কি, মিশ্র কি, ইসলামী অর্থ ব্যবস্থা কি, এগুলো পড়তে হবে। এখন কথা হচ্ছে এগুলো কিন্তু আমাদের মেইন বইয়ের আলোচনা। এখন মেইন বই তো আমি তোমাকে ওরকমভাবে এখন পড়াচ্ছি না, আমি জাস্ট একটু সাজেশনমূলক তোমাকে দেখাচ্ছি। আজকে টপিক যতটুকু ছিল আমি পড়াইছি, এখন আমি জাস্ট এটা বুঝা দিলাম। এখন আমি একটা বিষয় তোমাদের দেখাবো, পরীক্ষায় প্রশ্ন কিরকম আসে আমি জাস্ট সেটা দেখাবো, মনোযোগ দিয়ে। তোমরা কি পাইছো সবাই বই থেকে? এটা কি পাইছো? ধনতান্ত্রিক, নির্দেশমূলক, মিশ্র, ইসলামী পাইছো? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সৃজনশীল আসার জন্য আসে। তো এগুলো ভেতরে সব পড়তে হবে, পিছনে সব পেয়ে যাবা। একটু বাকি রেসপন্স করলে ভালো হয়, বাকিতে রেসপন্স পাই না। রিফাত, রিয়া, তারপর হচ্ছে ইভা, জয়ন্তী, সালাউদ্দিন, একটু কথা বলো তোমরা কি পাইছো কি না এই পয়েন্টগুলো? বই খুললেই পেয়ে যাবা। আচ্ছা, এটা এটা আমি বুঝাই দিলাম। আচ্ছা, আমরা পড়াবো, আমরা সামনে সবই পড়বো, জাস্ট বললাম আর কি এটা আসে গ্রাফ থেকে, যেটা আমরা করতেছি গ্রাফের পরবর্তী অংশ এটা আসে। তো চলো আমরা একটা সৃজনশীল প্রশ্ন দেখি, তাহলে বুঝতে পারবো যে কিভাবে এখান থেকে প্রশ্ন হয়। যদিও আজকে এটা আমাদের আলোচ্য বিষয় না, আলোচ্য বিষয় ছিল অন্যটা, তারপরও আমরা যেহেতু একটু নোট কম করছি তাই একটু আমি বেশি পড়ি আর কি আজকে। দেখো আমরা ঢাকা বোর্ড 2023 সালে আসা আমরা একটা প্রশ্নের দিকে তাকাই আর দেখি কিভাবে এটা উত্তর করছে আর কি। হ্যাঁ, তোমরা একটু দেখতে পাচ্ছ মনে হয়, আমি একটু উদ্দীপক দেখে তোমাদের আমি পড়া দিচ্ছি, খেয়াল করো। আমরা সরাসরি প্রশ্নটার উদ্দীপকটা পড়ে দেন আমরা প্রশ্নটার পড়ার চেষ্টা করব। দেখা যাচ্ছে সবার এখানে, দেখতে পাচ্ছ কি আমাকে একটু জানাও। আচ্ছা, এবার তাহলে আমি বলি, খেয়াল করো কি বলতেছে। এ ও বি দুটি দেশ, দেশের নাম বলে নাই। এ দেশে অধিকাংশ সম্পদ ও উৎপাদনের উপকরণগুলোর উপর সরকারি মালিকানা বিরাজ করে এবং উৎপাদন বন্টন সহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কেন্দ্রীয় কর্তৃপক্ষ গ্রহণ করে। মানে এ দেশের সম্পদগুলোর উপর সরকারের একটা কি থাকে, প্রাধান্য থাকে। অন্যদিকে বি দেশ সুদমুক্তভাবে অর্থ ব্যবস্থা পরিচালনা করে। এদেশে ধনী ও দরিদ্রের মধ্যে ব্যবধান দূর করার জন্য ধনীদের সম্পদের উপর গরিবদের অধিকার প্রতিষ্ঠার ও আদায়ের ব্যবস্থা গ্রহণ করা হয়। এটার অর্থ কি? এটা আমরা জানি যে জাকাত দেওয়া, বুঝছো? আমরা জানি আমাদের ইসলাম ধর্মে যে জাকাত এর প্রচলনটা আছে। জাকাত অর্থ কি, যে যারা ধনী তারা গরিবদেরকে তাদেরকে জাকাত দিবে, কিছু পরিমাণ দিবে, যাতে করে ধনীরা গরিবরা কি হয়, সমাজে সচ্ছলভাবে চলাফেরা করতে পারে। তো এই জিনিসটা আমাদের বলছে। এখন কথা হচ্ছে, আচ্ছা আচ্ছা বলছো নির্দেশমূলক, হ্যাঁ আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ, হ্যাঁ গেস করছো কিছু একটা। এখন তো কি বলছে গহনকে, যে উদ্দীপকের আলোকে দেশ দুটির অর্থ ব্যবস্থার মধ্যে তুলনামূলক আলোচনা করো। অর্থাৎ হ্যাঁ, এক্সেলেন্ট ইভা, ভেরি গুড, উত্তর রাইট। তো আসলে বলতেছে উদ্দীপকে এ দেশের অর্থ ব্যবস্থা কিরকম আর বি দেশের অর্থ ব্যবস্থা কিরকম, এগুলো আলোচনা করো, তুলনামূলক আলোচনা। তো চলো আমরা শুরু করি। ইভা অলরেডি উত্তর দিয়ে ফেলেছো, থ্যাংক ইউ সো মাচ। তো এখন আমরা আলোচনা করব। হ্যাঁ, তো এখানে একটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, আমরা যখন এটা আমি একটু ঠিকঠাক করিনি, আমরা যখন উদ্দীপক পড়ছি, আমরা যখন উত্তরটা দিব অবশ্যই উত্তরটা সুন্দরভাবে গুছা দিতে হবে। প্রথমে কি বলতে হবে জানো, এ দেশের অর্থ ব্যবস্থার নাম কি আর বি দেশের অর্থ ব্যবস্থার নাম কি, মনোযোগ দিও। উদ্দীপকে উল্লেখিত এ দেশের অর্থ ব্যবস্থা হচ্ছে সমাজতান্ত্রিক,
তবে এই সমাজতান্ত্রিকের অপর নাম হচ্ছে নির্দেশমূলক অর্থ ব্যবস্থা। একটু মুখস্থ করবা, হ্যাঁ। পরীক্ষাতে আমাদের সমাজতান্ত্রিকও থাকতে পারে অথবা নির্দেশমূলকও থাকতে পারে। মনোযোগ দিও, হ্যাঁ। কি বললাম, যে প্রথমে বলতেছে উদ্দীপকের এ দেশের অর্থ ব্যবস্থা হচ্ছে সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক অর্থ ব্যবস্থা। কারণ কি, এই অর্থ ব্যবস্থায় সরকারের উপর দায়িত্ব থাকে এবং সরকার তো ওই দেখা যায় মানুষের সম্পদের উপর কি করে একটা প্রভাব খাটায়। এটা আর কি আমরা মেন বই পড়লে আমরা বুঝতে পারবো। এবার হচ্ছে বি দেশের অর্থব্যবস্থা হচ্ছে ইসলামী অর্থব্যবস্থা। তো নিচে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার সাথে ইসলামী অর্থব্যবস্থার পার্থক্য বিশ্লেষণ করা হলো। এখন পার্থক্যগুলো বলে দিব। প্রথম পয়েন্টে বলছি নাম, এ দেশের অর্থব্যবস্থার নাম, বিদেশের অর্থব্যবস্থার নাম। পরবর্তী পয়েন্টে বলবো এদের মধ্যে পার্থক্যগুলো কি কি। চলো শুরু করি। আচ্ছা, এখন কথা হচ্ছে 1 নাম্বার, যে ইসলামী অর্থ ব্যবস্থায় সুদ বা মুনাফা সম্পূর্ণরূপে নিষিদ্ধ বা হারাম, এটা আমরা জানি। পক্ষান্তরে বা অপরদিকে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় সুদ প্রদান ও গ্রহণ করা সম্পূর্ণ বৈধ। দেখছো, আমরা জানি সুদ একটা অবশ্যই হারাম জিনিস, এটা অবৈধ, সবসময় এটা নাজায়েজ। কিন্তু সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার মধ্যে সুদ আদান গ্রহণ করা বৈধ বলছে। তার মানে এটা একটা পার্থক্য পাইলাম। তো এই পার্থক্যটা আমরা প্রথম লাইনে লিখে দিব, হয়ে যাবে। তোমরা কি বুঝতেছো আমার কথা? একটু আমাকে জানাও। মানে দুইটা অর্থব্যবস্থার পার্থক্য তো বলতে হবে, এটা গহনে আসছে। এটা আমাকে জানাও, বুঝতেছো? একটু তাড়াতাড়ি বলো, রেসপন্স করো, বাকিরা কথা বলো। বুঝতে? আচ্ছা, এরপরে 2 নাম্বার, এরপর 2 নাম্বার বলতেছে ইসলামী অর্থ ব্যবস্থায় সম্পদের ব্যক্তিগত মালিকানা স্বীকৃত হলেও ধনীর সম্পদে গরিবের কি আছে? অধিকার আছে। ইসলামে আমরা জানি। অপরদিকে গরিব প্রতিবেশী অভুক্ত রেখে যদি কেউ আহার করে তবে সে উম্মতের মধ্যে গণ্য হবে না বলে হাদিস শরীফে আছে। আর আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি প্রতিবেশীকে অভুক্ত রেখে কেউ খাবার গ্রহণ করে তাহলে সে আমার উম্মত নয়। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো এটা কিন্তু আমাদের ইসলামী অর্থব্যবস্থায় আছে। পক্ষান্তরে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় সম্পদের ব্যক্তিগত মালিকানার উপস্থিতি নেই, অর্থাৎ গরিবের প্রতি কোনরূপ মানে অধিকার নেই। তুমি চাইলে গরিবকে দিতেও পারো, চাইলে নাও দিতে পারো, এটা তোমার ইচ্ছা। কিন্তু ইসলামী দৃষ্টিকোণ থেকে তো অবশ্যই তোমাকে দিতে হবে। তুমি ধনী, তোমার কাছে কোটি কোটি টাকা আছে, তুমি অবশ্যই দান খয়রাত করবা বা জাকাত দিবা। কিন্তু সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় বলতেছে তুমি জাকাত দিলেও পারো, না দিলেও পারো, না দিলে কোনো সমস্যা নেই। মানে এটা সম্পূর্ণ ইসলামের বিরুদ্ধে কথা বলতেছে। তো সমাজতান্ত্রিক অর্থব্যবস্থাটা কিন্তু জঘন্য। এটা যদি আমরা পড়তেছি পড়ার জন্য, আমরা কিন্তু মনে প্রাণে কিন্তু ইসলামী যে অর্থব্যবস্থা সেটাই কি গ্রহণ করব। আচ্ছা, এরপরে যাই 3 নাম্বার। এই 1-2 বুঝতে পারছো কিনা আমাকে জানাও, আমাদের সময় কম, তাড়াতাড়ি বলো। 1-2 বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার 3 নাম্বার। এবার 3 নাম্বারে কি বলবো? 3 নাম্বার বলতেছে যে ইসলামী অর্থব্যবস্থায় জনগণের জীবনযাত্রার ন্যূনতম মান সরকার কর্তৃক নিশ্চিত করার বিধান রয়েছে। এই উদ্দেশ্যে গরিব ও অসহায় ব্যক্তিদের বাইতুল মাল থেকে অনুদান দেওয়া হয়। অর্থাৎ আমাদেরকে রাষ্ট্রীয় কোষাগার থেকে কি করা হয়? ত্রাণ দেওয়া হয়। এটা ইসলামী অর্থব্যবস্থায় আছে যে গরিব মিসকিনদেরকে রাষ্ট্রীয় কোষাগার থেকে ত্রাণ দেওয়া হবে, সহায়তা করা হবে। কিন্তু সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা জনসাধারণের জীবনযাত্রার মানের ন্যূনতম মান নিশ্চিত করার উদ্যোগ রয়েছে। উদ্যোগ থাকলেও এরকম দেওয়া হয় না, যেরকমভাবে দেওয়া হয় ইসলামী শাসন ব্যবস্থায়, সমাজতান্ত্রিক ব্যবস্থা দেওয়া হয় না, কোন রকম দেওয়া হয়। তো এ বলতেছে যে সর্বশেষে উপরোক্ত আলোচনা থেকে এটাই প্রমাণিত হয়, ইসলামী অর্থনীতিতে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার মতো সম্পদের শুধু রাষ্ট্রীয় মালিকানা ও উদ্যোগ স্বীকৃত না হলেও সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় ইসলামী অর্থব্যবস্থার মতো সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠার কোনরূপ উদ্যোগ নেই। মানে কি, সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার মধ্যে ন্যায় বিচারের মানে কোনো চিহ্নই থাকে না। সমাজতান্ত্রিক হচ্ছে স্বার্থপর অর্থব্যবস্থা, এটা নিয়ে কাজ করলে পুরো জীবন ধ্বংস। আর ইসলামী অর্থব্যবস্থা হচ্ছে কি সম্পূর্ণ সুন্দর, এটা নিয়ে কাজ করতে হবে। জীবনের কল্যাণে, মানবের কল্যাণে, দেশের কল্যাণে আমাদের ইসলামী অর্থব্যবস্থা নিয়ে কাজ করতে হবে। এটাই হচ্ছে মূল ব্যাখ্যা। তো দেখো বুঝতে পারলা কিনা, আমরা এইভাবে কিন্তু ব্যাখ্যাগুলো দিব, ব্যাখ্যামূলক, এটা আমাদের ব্যাখ্যামূলক একটা প্রশ্ন আমরা আজকে সমাধান করলাম। সবাই তোমাকে জানাতো যতটুকু আলোচনা করছি সবাই ভালো করে বুঝতে পেরেছো কিনা এতটুকু? জি স্যার। তো বলি থ্যাংক ইউ প্রিয়ন্ত, রিফাত, রিয়া, সালাউদ্দিন, ইভা, জয়ন্তী। আমাদের আজকের মতো 2 নাম্বার ক্লাসটা আমরা এখানে রাখতেছি। ইনশাআল্লাহ আগামীকাল আমাদের পরবর্তী স্পেশাল ক্লাসটা করব। তোমরা সবাই উপস্থিত থেকো, গ্রাফ নিয়ে এসো, আগামীকাল গ্রাফ আঁকবো ইনশাআল্লাহ। তো আজকের মতো স্পেশাল 2 নাম্বার লেকচার এখানে কমপ্লিট, কিন্তু একটু পর ক্লাস আছে আইসিটি স্পেশাল ক্লাস, মিস দিও না। আজকের মতো এখানে 2 নাম্বার লেকচার কমপ্লিট। আল্লাহ হাফেজ।